পানিসাগর মহকুমা শাসকের সেখানেও 13টি পক্ষ রয়েছে। তদুপরি সরকারি কাজে আগত ব্যক্তিদের থাকার জন্য উনি যে বিষয়টা বললেন আমি কথা বলবো, ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলবো, আধিকারিকদের সাথে কথা বলবো। ধন্যবাদ। নেক্সট কোশ্চেন শ্রী পাঠানলাল জমাতিয়া। Honorable Acting Speaker, sir, my start question number 107. 107 Yes, 107 স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী পাঠানলাল জমাতিয়া, কোশ্চেন নাম্বার 107, এখানে 1 নম্বর প্রশ্নে আপনি প্রশ্ন করেছেন গঙ্গানগর থেকে মন্ত্রী হয়ে টিটিএডিসি কুমরুম সদর দপ্তর পর্যন্ত নতুন এনএইচ রাস্তা নির্মাণের জন্য সরকারের কি কোনো পরিকল্পনা আছে? উত্তর হচ্ছে বর্তমানে গঙ্গানগর থেকে মন্ত্রী হয়ে টিটিএডিসি কুমরুম সদর দপ্তর পর্যন্ত নতুন ন্যাশনাল হাইওয়ে রাস্তা নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের। প্রশ্ন 2 যদি থাকে কখন? 1 নম্বর প্রশ্নের উত্তরের সাথে উত্তরটি সম্পর্কিত। supplementary, sir. আমরা জানি যে এখন অব্দি কুমুলুং হচ্ছে আমাদের টিটিএডিসির হেডকোয়ার্টার, তা সত্ত্বেও কোনো এনএইচ বা ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কোনো আজ পর্যন্ত কিন্তু সংযুক্ত নেই। এবং এখন গঙ্গানগর থেকে শুরু করে আমরা অম্পি বায়া কুমুলুং অব্দি যদি নতুন এনএইচ করতে পারি তাহলে আমাদের গঙ্গানগর ব্লক থেকে আমাদের 7টা বিসি আছে এবং রৈশাবাড়ি ব্লক থেকে 8টা বিসি এবং দম্বরনগর ব্লক থেকে প্রায় 19টা বিসি আছে এবং বেলবাড়ি ব্লক থেকে প্রায় 15টা বিসি এবং আমার অম্পি ব্লক থেকে প্রায় 22টা বিসি, টোটাল 50টা বিসির এলাকাবাসী ওনারা উপকৃত হবেন। এবং আমরা জানি যে টিটিএডিসির হেডকোয়ার্টার যেহেতু কুমুলুং এবং ওই এলাকাটা পুরো গঙ্গানগর থেকে অম্পি হয়ে আপনার কুমুলুং অব্দি পুরোটাই এডিসি এলাকায় যেহেতু আছে, তার জন্য যোগাযোগ ব্যবস্থা প্রপার একটা যোগাযোগ ব্যবস্থা থাকলে আমাদের সুবিধা হবে এবং ওই এলাকার জনগণ উপকৃত হবেন। তার জন্য আমি মাননীয় চিফ মিনিস্টার ওনার কাছে আমি অনুরোধ রাখতে চাই, ভবিষ্যতে এই নতুন ন্যাশনাল হাইওয়ে বা ডাবল লেনের একটা ব্যবস্থা করতে পারলে খুবই সুবিধা হবে। থ্যাংক ইউ। Honorable Speaker, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশ্ন দেওয়ার আগে আমার একটা কিন্তু এখানে এনএইচ এবং কুমুলুং কথা বলেছেন। আমার কুমুলুং টু জম্পুইজলা যাওয়ার রাস্তাতে আর চম্বনগর টু মনপত যাওয়ার রাস্তা যে এখন ন্যাশনাল হাইওয়ে এখন বানানো হচ্ছে চম্বনগর আগরতলা রুটটা, মাটিগুলা ওইখান থেকে নেওয়া হচ্ছে, কিন্তু মাটিগুলো নেওয়ার অসুবিধা নেই, কিন্তু এই রাস্তাগুলা যে মাটি নেওয়ার জন্য যে বড় বড় লরিগুলা গাড়িগুলা যাচ্ছে ওরা রাস্তাতে এখন ভেঙে গেছে দুটো রাস্তায়। তো এটা বেশি দিনও হয়নি এই রাস্তা বানানো, কিন্তু এখন দুটো রাস্তায় সব ভেঙে গেছে। তার জন্য আমার মনে হয় দপ্তরে কিছু করা দরকার, কারণ এখন বৃষ্টির মৌসুম আসলে আবার সমস্যা দেখা দিবে, কারণ এটা হাইওয়ে। তো এইগুলা প্লিজ কাইন্ডলি আপনি নজরে দিলে মাননীয় বাধ্যতা মন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ থাকবো, এগুলো ইমিডিয়েট নেওয়া দরকার। মাননীয় স্পিকার স্যার, আমার ছোট্ট একটা সাপ্লিমেন্টারি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের এনএস 108 এদের বড়বড়া পাহাড়ে যেটা এবছর আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে কিছুদিন আগে চিঠি দিয়েছিলাম, ওইখানে যে বালু এভাবে হচ্ছে এবং গত একদিন আগে যে বৃষ্টিটা হয়েছে সেখানে
অনুরোধ ছিল যে এটা বিকল্প রাস্তা, যে এটা রামচন্দ্রঘাট হয়ে আমপুরা হয়ে সদরে আসা যে রাস্তাটা, সেটা একটু মেরামত করে দেওয়ার জন্য আমি একটা অনুরোধ করে একটা চিঠি দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এখানে আমাদের অলরেডি 6টা ন্যাশনাল হাইওয়ে, 4টা ন্যাশনাল হাইওয়ে এবং প্রিন্সিপাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে মেনে নিয়েছে, কিন্তু এর মধ্যে একটার জন্য আমি বারবার দিল্লিতে বলেছি। তো ন্যাশনাল হাইওয়ে আবার নতুন করে যেটা বললেন, যেটা কুমরুমে আসার জন্য গঙ্গানগর, তো সেটার বিষয়ে আমরা দিতে পারি, যখন প্রশ্নটা উঠেছে বলবো মানে দেওয়ার। আর বাকি এখানে বিশ্বজিৎ বাবু বলেছেন, রঞ্জিত বাবু বলেছেন, যে কথাগুলো বলেছেন আমি আধিকারিকদের বলবো। এখানে আমিও দেখবো বিষয়টা, এটা খুব বেশি একটা মনে হচ্ছে না সমস্যা হবে, দুটোই কাজ করে। Okay, next question, Sri Paul Darusho. Sir, immediate start station 108. Question number 1. Do government have any plan to build road at Bondrupara from Toraikisi? Answer yes, there is a plan to connect up to Muni Bondrupara TWS scheme, that is 1.20 km from existing all-weather Rumakara Chandro Ansa road. The plan for connection of all-weather road for said portion is proposed to be undertaken under PMGSY phase 4 and feasibility survey is currently in progress. The remaining 2 km stretch is being considered for inclusion under an appropriate government scheme, subject to technical feasibility and availability of funds. Question number 2. If yes, then when? The timeline for the completion of the survey and subsequent implementation will depend on sanction by Ministry of Rural Development. Question number 3. If no, then why? Answer: not applicable as there is a proposed plan for construction of the road. Supplementary, sir. Sir, this Monibodra road, 3.5 kilometers across. The expectation is around 70 families. Sir, can you imagine a village very much connected to Mansura market, which has no road, 65-70 families that is still suffering to track the long riding. During the government of lab, they have tried, but I don't know why the road was not complete. They have tried through Rega, I guess, but it is not. But sir, I have tried since last 3 years. I have been writing. I have written to RD, I have written to PWD, I have written to NIAM also. And sir, if the condition, I have many villages like Monibodra. I thank the Honorable Minister for sanctioning this road, and it is a 3.5 kilometer road, sir. If you can do it in one go, then it will be a blessing for the entire village. Can you imagine the people of that village? The Longtrai Hill, they are trekking, they are coming, to come to market it takes around 4.5 kilometers. So, if you can do it in one go, it will be very helpful, and I will be thankful to the entire party. Sir, just one minute. Supplementary. Actually, আমার ব্রহ্মজোড়া PW subdivision
আগরতলা কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি গত 3 বছর ধরে আমি দেখেছি একটাও ব্রিজ থেকে ব্ল্যাক টপে এখন একটাও কিন্তু পরিণত হয়নি। আমি অনেকবার বিজ্ঞাপন বানিয়ে পাঠিয়েছি, গত 3 বছরে একটাও কিন্তু কোনো ব্ল্যাক টপ কিছু হয়নি, এখন সব মেনটেনেন্স হচ্ছে। একটা রাস্তাও কিন্তু এখন কোনো মানে উন্মোচন করে হয়নি। তো এটা তো কিন্তু আমাদের আমি দেখেছি সব নেতা মন্ত্রীরা গেলে সব এটাই বলে জঙ্গলতে রাস্তা হয়নি, এটা অপোজিশন বলে, এটা রুলিং এটাই বলে থাকে। তো আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত জঙ্গলজলা সাব ডিভিশন যেটা পিডব্লিউডি বলুন যে কোনো হোক, একটা রাস্তাও কিন্তু গত 3 বছরে কোনো কার্পেটিং ম্যাটেরিয়াল নতুন করে হয়নি। তো কাইন্ডলি প্লিজ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন রাখবো, এটা প্লিজ কাইন্ডলি আপনি একটু দেখবেন ভালো। সাপ্লিমেন্টারি স্যার, যেহেতু PMGSY নিয়ে কোয়েশ্চেন, আমার কনস্টিটিউয়েন্সির আন্ডারে PMGSY রোড শ্রীধর পাড়া এবং কাঞ্চিকুমার পাড়া অলরেডি PMGSY সাইনবোর্ড লাগানো হয়েছে স্যার, কিন্তু শ্রীধর পাড়া 3 কিলোমিটার এবং কাঞ্চিকুমার পাড়া 9 কিলোমিটার কাজ শ্রীধর পাড়াতে কিন্তু কাজ শুরু করছিল, পরে ফরেস্ট ল্যান্ডের ডাইভারশন মানে ক্লিয়ার হয় না বলে এটা কাজ করা হয়েছে। এটা আমি থ্রু ভারপ্রাপ্ত স্পিকার থ্রুতে আমি জানতে চাইছি মিনিস্টার কাছে, জানতে চাই যে এটা কবে নাগাদ আবার শুরু করা হবে। আর আরেকটা আমি এই হাউসে আমি জানাতে চাই যে মালদা পাড়া রোড কত 2024 লোকসভা ইলেকশনে এখানে গ্রুপরা বুথ বয়কট করছিল এই রাস্তা নিয়ে, মালদা রোড নিয়ে। এটা কিন্তু আবার এখানে একবার নেওয়া হয়েছে আর টেন্ডারও হয়েছিল, পরে আবার ল্যান্ড ডেভেলপমেন্টের কারণে আবার এটা স্টপ করা হয়েছে। এটা কবে নাগাদ আবার এই কাজটা করা হবে? এবং সামনে এসি ইলেকশন, যেহেতু গতবারের মতো আবার বুথ বয়কট, মানুষ পাবলিক তো আবার করবে, এই কারণে আমি হাউসকে এই কথা আমি জানাতে চাই। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে প্রশ্নটা করেছেন এটা পুরোটা আমি করেছি। অ্যাকচুয়ালি এই যে রাস্তাটা একটা ফুড ট্র্যাক আছে এবং মোটরের উপর, তাছাড়া ওখানে মাত্র 579% মানে ওখানে মানুষ আসে, আমার কাছে যাই 579, এবং এটা একটা যেহেতু হিল টেরিং খুব ডিফিকাল্ট কিন্তু এখানে মোটরের উপর করা রাস্তা বড় করা। তারপর আমি বলবো যে মানে এই বিষয়টা আরো যাদের ডিটেলস আমার কাছে রিপোর্ট দেন, আর এখানে আরো যারা মানে বিধায়ক এবং বিধায়ক যে প্রশ্নগুলো করেছেন আমাকে চিঠি দিয়ে আপনি দিন, আমি কনসার্ন ডিপার্টমেন্টের কাছে পাঠাবো এবং তার উত্তর আপনার দেবেন, আপনারা যা যা বলেছেন পুরো ডিটেলস আমাকে পাঠাবেন। এখন তো আমার কাছে আপনাদের উত্তরটা আমি দিতে পারবো না, দিলে আমি সেটা উত্তর পাবো। আর আপনার যেটা বললেন সেটা আমি দেখবো, এটা বিষয়টা এটা দরকার পড়লে আমি যাবো সেখানে গিয়ে আমি এটা কি ফিজিবল কি আছে, আমার কাছে ম্যাপটা কিন্তু পুরো দেওয়া আছে, কিন্তু এই ম্যাপ দেখে এটা বুঝাবে এটা, তাহলে ফিজিক্যালি কোনো সময় যায় আমি ওখানে দেখলে মানে তাহলে কিছু করা যায় কি অফিসারদেরকে নিয়ে। নেক্সট আমাদের প্রশ্ন পর্ব যে আমাদের সময় সূচি আমাদের শেষ হয়ে গেছে। মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলি সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলির উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। স্নেহী চালক, মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে
5টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলি পাঠ করছি। প্রাক্তন বিধায়ক মাধবচন্দ্র সাহা প্রয়াণে স্মৃতিচারণ। গভীর সুখ ও বেদনা ভারাক্রান্তের হৃদয়ে এই সভাকে অবহিত করা যাচ্ছে যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা উদয়পুর মহকুমার মাথাবাড়ি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের 4 বারের নির্বাচিত জনপ্রতিনিধি বিশিষ্ট বামপন্থী নেতা মাধবচন্দ্র সাহা গত 21শে ফেব্রুয়ারি 2026 তারিখে আগরতলায় চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছে। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 75 বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছে। 1951 সালের 22শে এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। পিতা স্বর্গীয় রায়মোহন সাহা এবং মাতা স্বর্গীয়া পূর্ণলক্ষ্মী সাহা। ছাত্র জীবন থেকে তিনি ন্যায় ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আদর্শবাদী নেতৃত্বের পরিচয় দেন। বিকম স্নাতক ডিগ্রি লাভ করার পর তিনি রাজনীতির অঙ্গনে আসেন। 1966 সালে তিনি সিপিআইএম দলে যোগদান করেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও জনমানুষের আস্থাবাদের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তিনি 1993, 2003, 2008 ও 2013 সালে মাথাবাড়ি বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এই বিধানসভার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিধানসভায় তিনি জনগণের অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দৃঢ়তার সঙ্গে পালন করেছিলেন। বিধানসভাতে আলোচনায় সক্রিয় অংশগ্রহণ এবং গঠনমূলক মতামত প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে তিনি অনেকটাই সমৃদ্ধ করতেন। বিশেষত ওনার নির্বাচনী এলাকায় সার্বিক উন্নয়ন এবং দুর্বল ও অবহেলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতির বিষয়ে বিধানসভায় তিনি সর্বদা সোচ্চার ভূমিকা পালন করতেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সাদাসিধে, মিতভাষী ও মানবতাবাদী হিসেবে সর্বমহলে সমাদৃত ছিলেন। বই ও সংবাদপত্র পাঠ ছিল ওনার নিত্যসঙ্গী। প্রাক্তন বিধায়কের প্রয়াণে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গন বিশেষত মাথাবাড়ি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের জনগণ এক অভিজ্ঞ সংগ্রামী ও নিবেদিত প্রাণ জননেতাকে হারাল। এই বিধানসভা প্রয়াত প্রাক্তন বিধায়কের দীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং ওনার স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক সমস্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। এই সভা পরম করুণাময় নিকট প্রয়াত প্রাক্তন বিধায়ক মাধবচন্দ্র সাহার আত্মার চির শান্তি কামনা করছে। লোকসভার প্রাক্তন স্পিকার সিদ্ধার্থ পাটিলের প্রয়াণে স্মৃতিচারণ। এই সভা গভীর দুঃখ ও সুখের সঙ্গে জানাচ্ছে যে লোকসভার প্রাক্তন স্পিকার তথা ভারতের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধার্থ পাটিল গত 12 ডিসেম্বর 2025 তারিখে মহারাষ্ট্রের লাতুর জেলার নিজ বাসভবনে শারীরিক অসুস্থতা জনিত কারণে পরলোক গমন করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 90 বছর। সিদ্ধার্থ পাটিলের জন্ম 1935 সালের 12 অক্টোবর মহারাষ্ট্রের লাতুর জেলার চাকুর গ্রামে। পেশাগত জীবনের সূচনায় তিনি একজন শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। জনসভার মহান আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনি জাতীয় কংগ্রেস দলে যুক্ত হয়ে সক্রিয় রাজনীতিতে এসেছিলেন এবং ধীরে ধীরে একজন বিশিষ্ট জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শিবরাজ পাটিল 1973 সাল থেকে 1980 সাল পর্যন্ত এক নাগারে লাতুর গ্রামীণ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়ে মহারাষ্ট্র বিধানসভায় বিধায়ক হিসেবে জনগণ দ্বারা অর্পিত দায়িত্ব পালন করেছেন। 1980 সালে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হিসাবে লোকসভায় নির্বাচিত হয়ে আসেন। পরবর্তীকালে লাতুর লোকসভা নির্বাচনী কেন্দ্র থেকে তিনি পরপর মোট 7 বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করেন। 1991 সালের 10 জুলাই থেকে 1996 সালের 22 মে পর্যন্ত শিবরাজ পাটিল লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। এই সময়কালে সংসদ পরিচালনায় উনি নিরপেক্ষতা, সাংবিধানিক
স্বাধীনতা ও সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন, যা ভারতীয় সংসদীয় ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছে। পরবর্তীকালে 2004 সালের 22 মে থেকে 2008 সালের 30 নভেম্বর পর্যন্ত তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত শিবরাজ পাটিল পাঞ্জাবের রাজ্যপাল থাকাকালীন চণ্ডীগড়ের প্রশাসক পদে অধিষ্ঠিত থেকে সফলতার সঙ্গে দায়িত্ব নির্বাহ করেছিলেন। শিবরাজ পাটিল ছিলেন একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও মর্যাদা সম্পন্ন জননেতা। বিধায়ক, সংসদ সদস্য, লোকসভা স্পিকার, কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যপাল প্রতিটি দায়িত্ব উনি নিষ্ঠা, দক্ষতা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি পূর্ণ আনুগত্য থেকে পালন করেছেন। ওনার শান্ত স্বভাব, সংযত আচরণ এবং সংবিধান সম্পর্কে গভীর জ্ঞান সর্বমহলে সমর্থিত ছিল। ভারতীয় সংসদীয় গণতন্ত্রের বিকাশে শিবরাজ পাটিলের অবদান চিরস্মরণীয়। ভারতবর্ষের এই বিশিষ্ট জননেতার প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করছে এবং প্রয়াত শিবরাজ পাটিলের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের প্রয়াণে স্মৃতিচারণ ও শোক জ্ঞাপন। আমি গভীর শোক ও বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এই সভাকে অবহিত করছি যে প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায় চিকিৎসাধীন অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গত 23 ফেব্রুয়ারি 2026 তারিখে পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 71 বছর। মুকুল রায় দীর্ঘ কয়েক দশক ধরে সক্রিয় রাজনৈতিক জীবন ও জনসেবায় আত্মনিয়োগ করেছিলেন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন এবং দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুদক্ষ রাজনৈতিক কৌশল, দলের প্রতি নিষ্ঠা ও দূরদর্শিতার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষভাবে সমর্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি ভারতের 32তম রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি